গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে যে ধরনের প্রশ্ন আসার কথা এরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, চালের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই। একটি ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের কারণে বিক্রেতা 15% লাভ করেন। যদি 1000 গ্রাম চালের ক্রয়মূল্য এক্স টাকা হয় এবং মেশিনটি পরিবর্তন করা হয় যেখানে 950 গ্রামের পরিবর্তে 1000 গ্রাম দেখানো হয়, তাহলে শতকরা একই লাভ পেতে এখন বিক্রয় মূল্য কত হবে? তাহলে কি বলেছে? 950 গ্রাম চালকে 1000 গ্রাম দেখাবে। ঠিক আছে, আর 1000 গ্রাম চালের ক্রয়মূল্য বলে দিয়েছে এক্স টাকা। ঠিক আছে, তাহলে এবার এই 1000 গ্রাম যখন সে বিক্রি করছে, সে তো 1000 গ্রাম বিক্রি করছে না, করছে 950 গ্রাম। তাহলে 950 গ্রাম চালের অরিজিনাল ক্রয় মূল্য কত হবে? 950 গ্রাম চালের অরিজিনাল ক্রয় মূল্য হবে এক্স বাই 1000 ইন্টু 950। এটা হচ্ছে 950 গ্রাম চালের ক্রয় মূল্য। এবার হচ্ছে এই ক্রয় মূল্যের উপরে যদি 15% লাভ করতে চায়, তাহলে 950 গ্রাম চালের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 15% লাভ করলে 115 বাই 100। এই হচ্ছে 950 গ্রাম চালের উপর যদি সে 15% লাভ করতে যায়, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটা কত হবে? না, একটা 0 0 কেটে দিলাম, আর 95 ইন্টু 115 গুণ করলে 10,925 বাই 1 2 3 4। ঠিক আছে, এটা হচ্ছে 950 গ্রাম চালের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা কত? না 1.0925x। দেখো, এই 950 গ্রাম চালটাই 1000 গ্রাম দেখাবে এবং 1000 গ্রাম বিক্রি করে সে 15% লাভ করে, এটাই তার বিক্রয় মূল্য হবে। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 1:2:3। ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 200%, 300% এবং 300% বৃদ্ধি করা হয়। তারপর মূল আয়তনের সাথে তুলনা করলে ঘনক্ষেত্রে আয়তন বৃদ্ধি হবে। দেখো, ঘনক্ষেত্রে কি বলেছে? দৈর্ঘ্য হচ্ছে বলেছে 1, প্রস্থ মানে ব্রেথ বলেছে 2 এবং হাইট বলেছে উচ্চতা বলেছে 3। ঘনক্ষেত্রের আয়তন আমরা কি জানি? এল বি ইন্টু এইচ। তাহলে 1 গুণ 2 গুণ 3 সমান সমান 6 কিউবিক ইউনিট। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, যে দৈর্ঘ্য 200% বৃদ্ধি হবে। 200% বৃদ্ধি মানে 100 থেকে বেড়ে হবে 300, মানে 1 থেকে বেড়ে 3 হবে। তাহলে এখানে দৈর্ঘ্য 1 ছিল, তাহলে এটা 3 হবে। প্রস্থ বলেছে 300% বাড়বে। 300% বাড়া মানে 100 থেকে বেড়ে 300% বেড়ে হবে 400। তার মানে 1 থেকে বেড়ে হয়েছে 4 গুণ বেড়েছে, তাহলে 2 থেকে বেড়ে হবে 8। উচ্চতাও 300% বাড়বে, মানে 1 থেকে বেড়ে 4 হবে, তাহলে 3 থেকে বেড়ে হবে 3 4 12। ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রটির আয়তন কত হবে? না 8 12 96, 3 96, 288। তাহলে 288 কিউবিক ইউনিট। ঠিক আছে, এইবার কি বলেছে? মূল আয়তনের সাথে তুলনা করলে ঘনক্ষেত্রের আয়তন বৃদ্ধি হবে। দেখো, তাহলে ঘনক্ষেত্রের আয়তন কতটা বৃদ্ধি হয়েছে? না 288 মাইনাস 6, তার মানে 282 ইউনিট, কিউবিক ইউনিট। তাহলে এবার মূল আয়তনের কত গুণ? তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করে দিই, কারণ মূল আয়তন ছিল 6 কিউবিক ইউনিট। 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 7 42, 47 টাইমস বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, স্থির জলে একটি নৌকার গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা, অন্যদিকে স্রোতের বেগ 15 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার চেয়ে 9 ঘন্টা বেশি লাগে। দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগ হবে কত? স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান সমান 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দূরত্বটা ধরে নিই এক্স কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে এক্স কিলোমিটার যেতে সময় লাগবে এক্স বাই 60 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে এক্স কিলোমিটার যেতে সময় লাগবে এক্স বাই 30 ঘন্টা।
ঠিক আছে, তাহলে এই দুটোর বিয়োগফলই হচ্ছে 9 ঘন্টা। তাহলে আমরা লিখতেই পারি x/30 মাইনাস x/60 সমান সমান 9, লসাগু 60, 2x মাইনাস এক্স সমান সমান 9, 6 নং 54, তাহলে x সমান সমান 540 কিলোমিটার। তাহলে সেই স্থানটির দূরত্ব হচ্ছে 540 কিলোমিটার। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি cot a সমান সমান 12/5 হয় তবে sin a প্লাস cos a ইন্টু cosec a এর মান কত? তাহলে বলেছে cot a সমান 12/5, আর কার মান বার করতে বলেছে? বলেছে sin a প্লাস cos a ইন্টু cosec a। দেখো sin a প্লাস cos a এটাকে রেখেই দিলাম, আর cosec a মানে আমরা কি জানি? cosec a মানে 1/sin a। এবার যদি গুণ করি sin a ইন্টু 1/sin a কেটে যাবে গিয়ে 1 প্লাস cos a বাই sin a সমান সমান 1 প্লাস cot a সমান সমান 1 প্লাস 12/5 সমান সমান 5 × 5 = 12, 17/5। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্কুটার যাত্রী এ এবং বি থেকে একই সাথে একে অপরের দিকে অগ্রসর হয়। 2.5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। যদি একটি স্কুটারের গতি অন্য স্কুটারের চেয়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হয় তবে প্রতিটি স্কুটারের গতি কিমি প্রতি ঘন্টায় নির্ণয় করুন। তাহলে কি বলেছে না, দুটি স্থানের মধ্যে দূরত্ব এ এবং বি, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। ঠিক আছে, এরপরে কি বলেছে এ থেকে বি থেকে একই সময়ে দুটো যাত্রী পরস্পরের দিকে অগ্রসর হয়েছে, এ দিকে অগ্রসর হয়েছে, এ দিকে অগ্রসর হয়েছে এবং 2.5 ঘন্টা পরে মানে 2.5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব হয়েছে 25 কিলোমিটার। তার মানে এ এখানে এসে দাঁড়িয়েছে, বি এখানে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে দেখো দুটি স্কুটার 2.5 ঘন্টায় কতটা পথ গেছে? 2.5 ঘন্টায় গেছে হচ্ছে 300 মাইনাস 25, কারণ প্রথমে তাদের মধ্যে দূরত্ব ছিল 300 আর তারপরে তাদের মধ্যে দূরত্ব ছিল হচ্ছে 25। তাহলে এই বাকি পথটাই তারা গেছে হচ্ছে 2.5 ঘন্টায়, তাহলে গেছে হচ্ছে 275 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় দুটো স্কুটার কত পথ যায়? 275/2.5, 5 দুগুণে 10, 5 × 5 = 25, 55, 55 দুগুণে 110 কিলোমিটার। দুটো স্কুটার পরস্পরের দিকে যাচ্ছে, তার মানে গতির অভিমুখ বিপরীতমুখী। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ হবে দুটো গতিবেগের যোগফল। এবার কি বলেছে, একটার গতিবেগ আরেকটার থেকে 10 কিলোমিটার বেশি। ধরি একটার গতিবেগ এক্স, তাহলে আরেকটার গতিবেগ হবে এক্স প্লাস 10, তাহলে দুটোরই যোগফল হচ্ছে 110 কিলোমিটার। তাহলে এখানে এক্স সমান সমান 110 মাইনাস 10 100/2 সমান সমান 50 কিলোমিটার। তাহলে 150 কিলোমিটার, একটা 60 কিলোমিটার। উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যা 3 গুণ দ্বিতীয় সংখ্যা 2 গুণের চেয়ে 5 বেশি। তাহলে দুটো ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে একটা x প্লাস 1। এবার বলেছে প্রথম সংখ্যা 3 গুণ 3x, বলেছে দ্বিতীয় সংখ্যা 2 গুণের চেয়ে 5 বেশি। তাহলে 3x মানে দ্বিতীয় সংখ্যা কত? তাই x প্লাস 1 তার 2 গুণ, 2 দিয়ে গুণ করে দিলাম সমান সমান 5। তাহলে 3x মাইনাস 2x মাইনাস 2 সমান সমান 5। তাহলে x সমান সমান 7। তাহলে x যদি 7 হয় পরের সংখ্যাটা 8, তাহলে দুটো সংখ্যা 7 আর 8। উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক্স, ওয়াই এবং জেড 3400 টাকার একটি কাজ সম্পন্ন করেছে। এক্স 5 দিন, ওয়াই 7 দিন এবং জেড 10 দিন কাজ করেছে। যদি তাদের দৈনিক মজুরির অনুপাত 4:5:3 হয় তাহলে এক্স কত টাকা পাবে? তাহলে কি না, তিনজন কাজ করেছে এক্স, ওয়াই আর জেড। এবার কি বলেছে, এক্স 5 দিন কাজ করেছে, ওয়াই কাজ করেছে 7 দিন আর জেড কাজ করেছে 10 দিন। ঠিক আছে, এবার কি বলেছে তাদের দৈনিক মজুরির অনুপাত 4:5:3। এটা হচ্ছে পার ডে করে মজুরি। তাহলে 5 দিনে এক্স কত টাকা মজুরি পাবে? 4 × 5 = 20 টাকা। 7 দিনে পাবে 5 × 7 = 35 টাকা মজুরি ওয়াই। আর জেড 10 দিনে 3 টাকা করে মজুরি পেলে পার ডে 10 দিনে পাবে 30 টাকা।
তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত হচ্ছে 20:35:30, মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 7 35 আর 5 6 30। তাহলে এবার কি বলেছে এক্স কত টাকা পাবে, তাহলে এক্সের আনুপাতিক ভাগার কত 4/4 আর 6 10 আর 7 17, তাহলে এক্স কত পাবে মোট হচ্ছে 3400 টাকা। তাহলে 17 দুগুণে 34 200 টাকা, তাহলে 4 দুগুণে 8 800 টাকা, এক্স 800 টাকা পাবে। উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক বলেছে যদি এক্স প্লাস 1/x 3√2 এবং এক্স গ্রেটার দেন 1 হয় তবে x⁸ মাইনাস 1/x⁸ এর মান কত। তাহলে কার মান বার করতে বলেছে x⁸ মাইনাস 1/x⁸। তাহলে এটা কী হবে না x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 1/x⁴ তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার x⁴ আবার হবে মাইনাস, তাহলে x⁴ প্লাস 1/x⁴, এটা হবে x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। এই দেখো আবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে x⁴ প্লাস 1/x⁴, আর x² প্লাস 1/x² আর এটা হবে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। তাহলে এই জিনিসগুলোর মান আমার দরকার এটার মান বার করতে গেলে। এবার কি বলে দিয়েছে না এক্স প্লাস 1/x সমান সমান 3√2। তাহলে এটাকে যদি এবার এখান থেকে x² প্লাস 1/x² মানে কি না 3√2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 3 9, 9 দুগুণে 18 থেকে 2 গেলে হচ্ছে 16। এবার হচ্ছে x⁴ প্লাস 1/x⁴, তাহলে 16² মাইনাস 2, তাহলে 216² হচ্ছে 256 মাইনাস 2 254। ঠিক আছে, এরপরে আমার মান লাগবে x মাইনাস 1/x, তাহলে x প্লাস 1/x 3√2 এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে না এটা হবে এবার যদি a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান 3 3 9, 9 দুগুণে 18, তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স মাইনাস 1/x সমান সমান 18 মাইনাস 4 মানে 14 তার রুট, কারণ স্কোয়ার আছে রুট হবে। এইবার মানগুলো এখানে বসিয়ে দেবো, তাহলে x4 প্লাস 1/x4 এর মান কত, এর মান 254 ইন্টু x² প্লাস 1/x² মান হচ্ছে 16 ইন্টু x প্লাস 1/x এর মান হচ্ছে 3√2 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে √14। ঠিক আছে, তাহলে 254 ইন্টু 16 ইন্টু 3 করলে হচ্ছে 12,192 √14 দুগুণে 28। তাহলে এই 14 দুগুণে 28টাকে কী করবো 12,192 আর 28টা দেখো 28 মানে হচ্ছে 4 গুণ 7, তাহলে 4টার একটা 2 বাইরে আসবে, ভেতরে একটা √7 থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 24,384 √7। উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক বলেছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, 2 3, 9 87, 20 21 আর 45 66। এবার দেখো কি বলেছে, প্রথমে বলেছে 2 3, তাহলে 2 3 সমান সমান কত না যদি একটা পয়েন্ট নিই 20 3 6 18 6 বাদ যাবে। তারপরে বলেছে 9 87, দেখো 9 87 ক্ষেত্রে কী হবে যদি একটা পয়েন্ট নিই তাহলে হবে 90, 87 একবারই যাবে। তারপরে বলেছে হচ্ছে 20/21, তাহলে এখানে যদি একটা পয়েন্ট নিই, পয়েন্ট নিলে হবে 200, 200-র মধ্যে 21 কতবার যাবে 9 বার, 0.9। আরেকটা হচ্ছে 45/66, 45/66 একটা যদি পয়েন্ট নিই 450, 450-এর মধ্যে 66 কবার যাবে না 6 বার, 6 6 36, 6 6 36 আর 3 39, মানে 300, হ্যাঁ 6 বার যাবে। তাহলে ঠিক আছে, তাহলে এইবার বলেছে কোনটি বৃহত্তম, দেখো এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে এইটাই বৃহত্তম, তাহলে 20/21 উত্তর 1। আচ্ছা পরের অঙ্ক বলেছে একটি ব্যাংকে সুদ 6 মাস অন্তর দেওয়া হয় এবং চক্রবৃদ্ধি সুদের হার 8.8%। একজন গ্রাহক প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই 1924 টাকা করে জমা করেন। বছর শেষে সুদ বাবদ তিনি যে পরিমাণ লাভ করবেন তা হলো 2 দশমিক স্থান পর্যন্ত মান।
তাহলে কি বলেছে না, 1 জানুয়ারি আর 1 জুলাই 1924 টাকা করে জমা রাখেন। এবার সুদ হচ্ছে 6 মাস অন্তর দেও। এবার যে টাকাটা 1 জানুয়ারি জমা রেখেছিলেন সেই টাকাটা 1 বছর কেটেছে, তাহলে 1 বছর 1924 টাকা যদি 1 বছর 8.8% হারে খাটে, তাহলে তার সবৃদ্ধিমূল বা সুদাসল কত হবে না 1924 ইন্টু 1 প্লাস 8.8 বাই 2 ইন্টু 100 টু দি পাওয়ার স্কোয়ার। এটা যেহেতু 6 মাস অন্তর দেও সুদ, তাহলে এটাই হবে। তাহলে এবারে এটা ক্যালকুলেশন করি, 2 দিয়ে কাটলে 4.4, তাহলে 1924 ইন্টু 104.4 স্কোয়ার বাই 100 স্কোয়ার, এইটা হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে সুদ কত হবে? সুদ হবে না, এখান থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে আসল কত? আসল হচ্ছে -1924। দেখো ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, 1924 যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত 104.4 তার স্কোয়ার, আর এখানটায় 1924 গেলে 1 পড়ে থাকবে, তাহলে বিয়োগ করলে 100 স্কোয়ার আর নিচে একটা 100 স্কোয়ার ছিল। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1924 গুণ 104.4 প্লাস 100 মানে 204.4, আর 104.4 মাইনাস 100 মানে 4.4 বাই 100 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 173.04 টাকা। তাহলে যে টাকাটা 1 জানুয়ারি রেখেছিলেন তার জন্য তিনি এত টাকা সুদ পাবেন। এবার যে টাকাটা 1 জুলাই রেখেছিলেন, তাহলে তার জন্য সুদ কত? তার জন্য আগে সবৃদ্ধিমূল বার করি, 1924 ইন্টু 1 প্লাস 8.8 বাই 2 ইন্টু 100, আর এটা 6 মাস খাটবে, তার মানে স্কোয়ার ইন্টু 1-এর 6 মাস মানে হাফ বছর, 1-এর 2, তাহলে 2 কেটে গেলে একই হবে। তাহলে 1924 এটা কেটে দিলে 4.4ই হবে, তাহলে ইন্টু 104.4 বাই 100। এটা হচ্ছে যে টাকাটা 1 জুলাই রেখেছিল তার সবৃদ্ধিমূল। এবার এটার থেকে সুদ বার করতে গেলে আসলটা বাদ দিয়ে দেবো 1924, তাহলে আবার সেই একই ব্যাপার, 1924 কমন নেব, নিলে 104.4 মাইনাস 100 হবে, নিচে একটা 100, তাহলে হলো কত 1924 ইন্টু 4.4 বাই 100। এটা ক্যালকুলেশন করলে হবে 84.65। তাহলে মোট সুদ কত? এইটা প্লাস 84.65 সমান সমান 257.69। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের এবি 6, এসি 8 এবং বিসি 9 সেমি, মধ্যমা এডির দৈর্ঘ্য হলো। তাহলে আমরা একটা ছবিটা আঁকি। তাহলে এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এবার কি বলেছে? এবি 6, এসি 8 আর বিসি হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে? মধ্যমা এডি। তাহলে আমরা মধ্যমা আঁকি, এডি। তাহলে এটা যদি এডি হয়, তাহলে আমরা জানবো কী হবে, বিডি সমান ডিসি, কারণ ডি হচ্ছে, এডি হচ্ছে বিসির ওপর মধ্যমা, তাহলে বিডি সমান ডিসি কত হবে 9/2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি? আমরা জানি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দিই। এ বি মানে হচ্ছে 6, 6 স্কোয়ার মানে 36, এসি, এসি মানে হচ্ছে 8, 8 স্কোয়ার মানে 64, 2 এডি, এডি আমরা জানি না, এটাই বার করতে হবে। আর বিডি, বিডি হচ্ছে 9/2, 9 9 81 আর 2 2 4, তাহলে এটা 100, নিচে 2 আসলে এটা হবে 50, 50 সমান সমান এডি স্কোয়ার প্লাস 81/4, তাহলে এডি স্কোয়ার সমান সমান 50 মাইনাস 81/4 হবে। তাহলে এটা যদি হয় 4 50, 200 মাইনাস 81/4 সমান সমান হবে হচ্ছে 119/4। অতএব
এডি সমান সমান রুট ওভার হবে, তাহলে রুট 119/4, 4 মানে হচ্ছে 2, তাহলে 119/2, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি স্তম্ভের ওপর থেকে একই দিকে মাটিতে অবস্থিত দুটি বস্তুর অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এবং বস্তু দুটির মধ্যে দূরত্ব 400√3 মিটার। স্তম্ভটির উচ্চতা হলো। দেখো, এই একটা স্তম্ভ, এবার মাটিতে অবস্থিত দুটো বস্তু, এইখানে একটা আছে ধরো আর এখানে একটা আছে ধরো, তাহলে এর বলেছে অবনতি কোণ। অবনতি কোণ মানে এইটা যদি এরকম একটা লাইন থাকে, এখান থেকে নিচের দিকে তাকালে এখানে যদি চোখটা থাকে, হ্যাঁ, তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এটা অবনতি কোণ, তাহলে এটা 30 ডিগ্রি, আর এইখানে আরেকটা বস্তু আছে এর অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এইটা আর এটা সমান্তরাল, অতএব এইটা আর এটা এক হবে, তাহলে এইটা 30 ডিগ্রি হয়ে যাবে আর এটা 60 ডিগ্রি হবে। আর দুটি বস্তুর মধ্যে দূরত্ব বলেছে 400√3। আচ্ছা, ধরে নিই এ বি স্তম্ভ, কাছের বস্তুটি হচ্ছে সি আর দূরের বস্তুটি হচ্ছে ডি। এবার দেখো, ধরি স্তম্ভটির উচ্চতা এক্স মিটার, তাহলে দেখো ছোট ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো? পাবো হচ্ছে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কত? লম্ব এক্স ধরেছি আর ভূমি বিসি। tan 60 মান হচ্ছে √3 সমান সমান এক্স বাই বিসি, তাহলে অতএব বিসি সমান সমান এক্স বাই √3 হলো। এইবার যাব বড় ত্রিভুজটায়, ত্রিভুজ এ বি ডিতে। এখানে দেখো tan 30 মানে সেই লম্ব বাই ভূমি, লম্ব মানে কত? এ বি মানে এক্স, ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। বিসি মানে কত? বিসি মানে হচ্ছে এক্স বাই √3 আর সিডি 400√3। আর tan 30 মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এটাকে যদি উপরে এক্স থাকলো, নিচে √3 লসাগু হবে, এক্স প্লাস 400√3 ইন্টু √3 গুণ করলে হবে 1200। √3টা উপরে চলে যাবে, উপরে গেলে এক্স √3 হবে, এটার সাথে গুণ করলে 3x = এক্স প্লাস 1200। তাহলে এখানে আসলে 2x সমান সমান 1200, তাহলে x সমান সমান 600। তাহলে স্তম্ভটির উচ্চতা 600 মিটার, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 12, 16, 18, 20 এবং 25 দিয়ে সর্বনিম্ন সংখ্যা এক্সকে ভাগ করে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, কিন্তু এক্স 7 দ্বারা বিভাজ্য হয়। এক্সের হাজার স্থানের সংখ্যাটি কত? তাহলে কী কী বলেছে না, 12, 16, 18, 20 আর 25 এর লসাগু করতে হবে, কারণ সর্বনিম্ন সংখ্যা বলেছে। লসাগু করে দিই, ফার্স্টে 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 আর 25। আবার 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9, 5 দুগুণে 10, 25। এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 1-কে 3, 4, 3 3-কে 9, 5, 25। এবার 5 দিয়ে যাবে, 5 1 4 3, 5 1-কে 5, 5 5 25। তাহলে লসাগু কত হচ্ছে? 4 5 20, 5 20 100 আর 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 আর 100, 3600। 3600 হচ্ছে সেই সর্বনিম্ন সংখ্যা যেটা 12, 16, 18, 20 এবং 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এবার বলেছে 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, আবার এবং সেটা আবার 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে কি করব? এইটা গুণ 1 প্লাস 4, তাহলে হচ্ছে কত? 3604। এই 3604 হচ্ছে সেই সংখ্যাটা যেটা 12, 16, 18, 20 এবং 25 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। এবার দেখি এটা 7 দিয়ে বিভাজ্য কি না। 7 দিয়ে ভাগ এটা যাচ্ছে না, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা পরের গুণিতক দেখব, 3600 গুণ 2 প্লাস 4, তাহলে এটা হচ্ছে 36 দুগুণে 72, তাহলে 7204। এটাও এবার দেখব 7 দিয়ে বিভাজ্য কিনা, এটাও 7 দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব এটা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে পরের দেখব আবার 3600 গুণ 3 প্লাস 4, তাহলে 108
4, এটাও 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আবার পরের গুণিতকটা দেখব, 3600 গুণ 4 প্লাস 4 114,404, এটাও 7 দ্বারা বিভাজ্য না। এবার 3600 গুণ 5 প্লাস 4 18,004, এইটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে সংখ্যা 18,004, এই হচ্ছে সেই সংখ্যা যেটা 12, 16, 18, 20 এবং 25 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে এবং 7 দ্বারা বিভাজ্য। এবার বলেছে এই সংখ্যাটির হাজার স্থানের কত? হাজার স্থানে আছে 8, তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ, বি এবং সি পাইপগুলো যথাক্রমে 30 ঘন্টা, 40 ঘন্টা এবং 60 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। এ, বি এবং সি পাইপগুলো একই দিনে যথাক্রমে সকাল 7টা, 8টা এবং 10টায় খোলা হয়। ট্যাঙ্কটি কখন পূর্ণ হবে? তাহলে কী কী পাইপ আছে? না, এ, বি আর সি, 3টে পাইপ আছে। এ পাইপটা পূর্ণ করছে 30 ঘন্টায়, বি পাইপটা পূর্ণ করছে 40 ঘন্টায়, আর সি পাইপটা পূর্ণ করছে 60 ঘন্টায়। এবার তাহলে জল ধারণ ক্ষমতা কত? না, 30, 40 আর 60-এর লসাগু মানে 120। তাহলে 120 ইউনিট জল ধরে চৌবাচ্চাটায়। এবার হচ্ছে দেখো, এই পাইপটা 30 ঘন্টায় 120 ইউনিট জল ভরে, তাহলে 1 ঘন্টায় ভরবে 4 ইউনিট প্রতি ঘন্টা। ঠিক আছে। বি পাইপটা 40 ঘন্টায় 120 ইউনিট জল ভরে, 1 ঘন্টায় ভরবে 3 ইউনিট। আর সি পাইপটা 60 ঘন্টায় 120 ইউনিট জল ভরে, 1 ঘন্টায় ভরবে 2 ইউনিট করে। এইবার কি দেখো, সকাল 7টার সময় এই পাইপটা চালানো হয়েছে, তাহলে 7টা থেকে 8টা পর্যন্ত এই পাইপটাই চলেছে, তাহলে 1 ঘন্টায় এই পাইপটা 4 ইউনিট জল ভরে দেবে। এরপরে দেখো 8টা থেকে 10টা এ আর বি চলেছে। এ আর বি একত্রে 1 ঘন্টায় ভর্তি করে হচ্ছে 4 + 3 7 ইউনিট করে, এরা 2 ঘন্টা চলছে 8টা থেকে 10টা। তাহলে মোট ভরবে 4 × 3 = 7, 7 × 2 = 14 ইউনিট। তাহলে দেখো 10টার মধ্যে 14 + 4 18 ইউনিট জল মোট ভরা হয়ে গেছে। এরপরে 10টা থেকে শুরু হয়েছে এ প্লাস বি প্লাস সি, তিনটেই একসঙ্গে। এবার এ প্লাস বি প্লাস সি তিনটে 1 ঘন্টায় পূর্ণ করে, 4 × 3 = 7, 8, 9 ইউনিট করে জল প্রতি ঘন্টায় পূর্ণ করবে। তাহলে এখন বাকি আছে কত? 8 ইউনিট জল ভরা হয়ে গেছে, তাহলে 120 ইউনিট মোট ধরে, তার থেকে 18 ইউনিট ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি হচ্ছে আমার 102 ইউনিট। এবার 102 ইউনিট ভর্তি করতে 9 ইউনিট প্রতি ঘন্টা করে কত ঘন্টা সময় লাগবে? না, 102/9, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 × 3 = 9, 3 × 4 = 12, 34/3 মানে 11×1=3 ঘন্টা। তাহলে 11×1=3 ঘন্টা মানে 11 ঘন্টা 20 মিনিট। তাহলে এবার দেখো 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট মানে রাত 9টা 20, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 50 ডজন কলার দাম 2,400 টাকা এবং প্রতি কলার পরিবহন খরচ 0.25 টাকা। এক জোড়া কলার বিক্রয় মূল্য 10 টাকা। লাভের শতকরা হার কত? 1 দশমিক স্থান পর্যন্ত পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 50 ডজন কলার দাম বলেছে, 50 ডজন কলার দাম বলেছে হচ্ছে 2,400 টাকা। তাহলে 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলার দাম হবে 2,400/50। এবার 1 ডজন মানে কি? 1 ডজন মানে 12টি। তাহলে 12টি কলার দাম হচ্ছে 2,400/50। তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম হবে 2,400/50 গুণ 12। তাহলে একটা শূন্য কেটে দিলাম, 12 × 2 = 24, 20, 4 × 5 = 20। তাহলে একটা কলার দাম 4 টাকা। এবার বলেছে প্রতি কলার পরিবহন খরচ 0.25 পয়সা। তাহলে একটা কলার জন্য মোট খরচ পড়ছে 4 টাকায় কিনছে, আর পরিবহন খরচ হচ্ছে 25 পয়সা। তাহলে 4.25 পয়সা হচ্ছে একটা কলার প্রকৃত ক্রয় মূল্য হয়ে গেল। এবার দুটো কলা বিক্রি করছে হচ্ছে 10 টাকায়, তাহলে একটা কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 5 টাকা মাইনাস 4 টাকা 25, তাহলে লাভ হচ্ছে 0.75 টাকা। এই 0.75 টাকা কত টাকায় লাভ হচ্ছে? হচ্ছে 4.25 টাকায়। আর তাহলে লাভের শতকরা হার ইন্টু 100, তাহলে দুটো পয়েন্ট উঠে গেল। 3 × 25 = 75, আর 17 × 25 = 425। তাহলে 300/17। তাহলে এটা ভাগ করে দিই, 300 17 দিয়ে ভাগ করলে 17 × 1 = 17 হচ্ছে 13, 130, 7 × 17 = 119। দেখো এবার অপশনের দিকে তাকালে দেখো একটাই আছে 17, তাহলে এটাই উত্তর হবে, উত্তর 2।